নমস্কার বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ইশানি। ইটস ইশানির আরেকটা নতুন ব্লগে জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম। আগের দিন শরীরটা ভীষণ খারাপ ছিল, প্রচণ্ড পেটে ব্যথা ছিল, সারা রাত ঘুমোতে পারিনি। সেই কারণে ব্লগের কাজও একেবারে কিন্তু শেষ করতে পারিনি। সেই জন্য আগের দিন কিন্তু ব্লগটা আমি দিতে পারিনি। তো যাই হোক, এখন শরীর আবার একেবারে ঠিকঠাক হয়ে গেছে। সেই জন্য আজকে তোমাদের সাথে নতুন দিনে একটা নতুন ব্লগ শেয়ার করলাম। তোমরা যেরকমটা জানো, আমি কিন্তু আমার ব্লগের শুরুটা বেশিরভাগ সময় এই বাগানের সুন্দর সুন্দর গাছগুলোর সঙ্গে করে থাকি। সকালে উঠে এই সুন্দর সুন্দর ফুলে ভরা গাছগুলো দেখলে না, মনটা যেন একদম আনন্দে ভরে ওঠে। জানো তো, সংসারের কাজ না এমন একটা কাজ যেটা কিন্তু কোনোদিন শেষ হয় না। ওই যদি কেউ বলে না আর কত কাজ বাকি, সত্যি বলতে কাজের কি কোনো শেষ আছে বলো? এই হয়তো একটা কাজ শেষ হলো, আবার হয়তো চট করে মনে পড়ে গেল। না না, এটা যে আমি শুধু নিজের কাহিনী বলছি তা না। আমার মতো প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা বউ, প্রত্যেকটা গৃহিণী, কারোর কিন্তু কাজের কোনো শেষ নেই। সকালে ওঠার পর থেকে এই যে একটার পর একটা কাজ চলতে থাকে, এই যে এক কাপ চায়ের সাথে আমরা আমাদের সকালটা শুরু করি, তারপর একেবারে রাতে রান্নাঘরটা গুছিয়ে ঘুমানো পর্যন্ত আমাদের কিন্তু কিছু না কিছু কাজ চলতেই থাকে। কাজ ছাড়া কিন্তু সংসারে এক মুহূর্ত চলে না। তবে যত গরম এগিয়ে আসছে না, তত কিন্তু মনে একটাই চিন্তা একেবারে বাসা বাঁধছে। দেখবে গরমকালে কিন্তু এই রান্নাঘরে থাকতে ভীষণ কষ্ট হয়। আমি এমনি সময় গরমকাল এলে যেটা করে থাকি, আমি কিন্তু সবার আগে এসে রান্নাঘরের কাজগুলো শেষ করে নিই। তারপর কিন্তু আমি সারাদিনের বাকি কাজকর্মগুলো করি। কারণ কি বলো তো, সে তুমি ডাস্টিং বলো, বা ধরো বাথরুমে ধোয়া কাচার কাজ, কিংবা ধরো কিছু অন্য কোনো কাজ, সব হয়ে যায়। কিন্তু ওই রান্নাঘরে আগুনের পাশে দাঁড়িয়ে তখন কিন্তু আর রান্না করার ধৈর্যটা থাকে না। আর এখন এমনভাবে গরমটা বাড়ছে যে এখন কিন্তু মোটামুটি ওই 12টার পর রান্নাঘরে থাকাই যাবে না। সেই জন্য আমি কিন্তু একেবারে 10টার মধ্যে কমপ্লিট করে নিই। আজকে সকালে বলেছিলাম যে কিছু হেভি খাবো না, আজকে একটু ইডলি খাবো। তো আমাদের এখানে একটা দোকানে খুব হালকা ইডলি বানায়। ইডলিটা খেতে যেরকম টেস্টি, চাটনিটাও খুব ভালো। সাম্বারটা আর আমি খাইনি। এই দেখো, এখানে কিন্তু আজকে ইডলি এনেছে, এখন ইডলি দিয়ে চাটনি দিয়ে খেয়ে নিচ্ছি। কারণ কি বলো তো, আজকে আমার এই ইডলিটাই খেতে ইচ্ছা করছিল। যখনই আসলে একটু শরীরটা খারাপ হয়, জানি না কেন আমার আবার এই সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট খেতে একদম ইচ্ছা করে। এরপরে এক কাপ গ্রিন টি খেয়ে নিলাম। গ্রিন টি খেয়ে নিয়ে চলে এসেছিলাম একটু ঘরটা ঝাড়পুছ করতে। আর কি বলো তো, আজকে না কোনো কাজ করার একদম এনার্জি ছিল না। অনেক বেলা অবধি আজকে কিন্তু শুয়েছিলাম। তারপর উঠে মাঝে মাঝে উঠছি, কাজ করছি, আবার একটু শুচ্ছি, এরকম করেই কিন্তু আজকে দিন চলছিল। আর দেখবে শরীর কিন্তু খুব খারাপ হোক যাই হোক, ওই একভাবে না দেখবে শুয়ে থাকা যায় না। ঠিক মনে হয় যে একটু উঠি, একটু এই কাজটা করি, একটু সেই কাজটা করি। তো যাই হোক, সবার আগে দেখো বিছানাটা আগে একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর তোমাদের সবার সাথে না প্রত্যেক দিন ব্লগ শেয়ার করতে না পারলে আমার নিজের কিন্তু দিনটা সম্পূর্ণ হয় না। মনে হয় যেন দিনের একটা খুব ইম্পর্টেন্ট কাজ আজকে মিস হয়ে গেল। কালকে যেরকম ব্লগটা দিতে পারিনি, সারা দিন মনে হচ্ছিল যে যারা আমার ব্লগের অপেক্ষায় থাকে, যারা হয়তো একটু আমার সাথে কথা বলার অপেক্ষায় থাকে, তাদের হয়তো আজকে একটা দিন খুব খারাপ কেটেছে। কারণ কি বলো তো, আমিও আবার যাদের ব্লগ দেখতে ভালোবাসি, তারা যদি নির্ধারিত সময় ব্লগ না দেয়, আমারও কিন্তু মনের অবস্থাটা ঠিক সেরকমই হয়। এই যে আমরা সবাই এতবার খালি বলি যে সংসারে লক্ষ্মীশ্রী থাকে না, বা লক্ষ্মীশ্রী থাকে, সংসারে লক্ষ্মীকে ধরে রাখতে হয়। তবে একটা কথা কি জানো, সংসারে কিন্তু কারোরই লক্ষ্মী এমনি এমনি আসে না। লক্ষ্মীকে কিভাবে বেঁধে রাখতে হয় সেটা কিন্তু সবসময় জানতে হয়। সেটা না জানলে কিন্তু হয়তো লক্ষ্মী দরজা অবধি এসেও দরজা থেকে কিন্তু ফিরে চলে যাবে, তাই না? আর শুধুমাত্র বৃহস্পতিবারেই যে আমরা ভালো করে লক্ষ্মী দেবীকে পুজো করব, কিন্তু যেগুলো যেগুলো লক্ষ্মী দেবীর বিরুদ্ধাচরণ, সেগুলো যদি আমরা করে থাকি, তাহলে কিন্তু কোনোভাবেই আমাদের গৃহস্থে লক্ষ্মী বিরাজমান হয় না। আজকে ভেবেছিলাম যে প্রত্যেক দিন তো অন্য কিছু ডাস্টিং করি, অনেক দিন হয়ে গেছে খাটটা একটু ভালো করে কিন্তু মোছা হয়নি। তো সেই জন্য খাটে যে হালকা হালকা ধুলোগুলো থাকে, ওগুলো কলিন দিয়ে মুছছিলাম। এমনিতে দেখবে বক্স খাট কিন্তু ডিপ ক্লিনিং করার জন্য অন্য একটা খুব ভালো উপায় আছে, যেটা দিয়ে বক্স খাট মোছা হলে কিন্তু বক্স খাট একেবারে নতুনের মতো চমকায়। আমার তো এখন সময় হলো না, কিন্তু আমার এরপর যেদিন ছুটি থাকবে সেদিন আমি তোমাদের সঙ্গে ওই টিপসটা শেয়ার করব। যাদের বাড়িতে এরকম কাঠের খাট আছে, সেটা বক্স খাট হোক বা এমনি কোনো চৌকি হোক কাঠের, সেটা যদি সেইভাবে ব্যবহার করো, দেখবে খাট কিন্তু একেবারে নতুনের মতো চমকাবে।
আর কি বলতো, সত্যি বলতে আমি ইউটিউবকে বা যে কোনো এরকম অনলাইন প্ল্যাটফর্মকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখবে যে কোনো জিনিসেরই কিন্তু ভালো দিক খারাপ দিক সব আছে। কেউ যদি ফোনটা হাতে নিয়ে শুধু সারাদিন ফোনটা ঘাঁটতেই থাকে, তাতে কিন্তু কোনো কিছু শেখা যায় না। কিন্তু একই সময় কেউ যদি ফোনটা হাতে নিয়ে কিছু শেখার চেষ্টা করে, আমিও যখন অনেকের ব্লগ দেখি বা আমাকেও যখন কেউ কিছু কমেন্টে বলে, এই তো আগের দিন যেরকম তাপসী আমাকে কমেন্টে বলল যে যখন আমরা গোপালকে ভোগ দেব তখন শুধু ফল দিতে নেই, ফলের সাথে একটু কিছু মিষ্টি জাতীয় জিনিস দিতে হয়। সেটা নকুলদানা হতেও পারে, বাতাসাও হতে পারে, বা এমনি যে কোনো মিষ্টান্ন হতে পারে। আমার কিন্তু এটা একদম জানা ছিল না। তাপসী আমাকে এটা জানালো, তাই আমি এটা জানলাম। এরকমই অনেক উদাহরণ আছে যে আমরা যখন ফোনটা হাতে নিয়ে বসি বা আমরা যখন রিমোটটা হাতে নিয়ে বসি, আমাদের সামনে কিন্তু দুটো রাস্তা থাকে। একটা থাকে অনেক কিছু শেখার, আরেকটা থাকে শুধু ফোনটা হাতে নিয়ে অলসভাবে টাইম পাস করার। এটা আমাদের হাতে যে আমরা কোন দিকটা বেছে নেব। কিছুদিন আগেও বাজার থেকে একটা লাউ এনেছিল, তো কি বলতো, খুব ইচ্ছা ছিল যে লাউ চিংড়ি করব, একেবারে হয়ে উঠছিল না। আজকে একদম ইচ্ছা করছিল না যে রিচ কিছু খাই। আজকে শুধু ইচ্ছা করছিল যে একটু লাউ চিংড়ি খাই, একটু হালকা করে সেদ্ধ মুসুর ডাল, সঙ্গে একটা কোনো ভাজা একটু হালকা করে। তো সেই জন্য আজকে কিন্তু ভাবলাম যে চলো আজকে লাউ চিংড়িটা করে নিই। আমি আবার কিন্তু লাউ কাটি না, আমি কিন্তু গ্রেটারে লাউটাকে গ্রেট করে নিই। এইভাবে করে দেখো, এভাবে কিন্তু লাউ চিংড়িটা খেতে ভীষণ ভালো লাগে। আগে আমি যখন লাউটা কেটে করতাম তখনও ভালো হতো, কিন্তু আমি যবে থেকে লাউটা গ্রেট করে করছি দেখছি লাউ চিংড়িটা খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু লাগছে। যাই হোক, প্রথমে অল্প একটু লবণ দিয়ে গরম জলে লাউটাকে 2-3 মিনিট একটু খালি ভাপিয়ে নিয়েছিলাম। এরপর কিন্তু এখানে বাটা মশলা দিয়ে ফেলেছি, তার মধ্যে অল্প একটু টমেটো কুচি, হলুদ গুঁড়ো, সাথে দিয়েছি অল্প একটু ভাজা জিরে গুঁড়ো, এবং তারপরে এই ভাপানো লাউটা এর মধ্যে দিয়ে খুব সুন্দর করে কিন্তু এটাকে কিছুক্ষণ আগে কষিয়ে নিতে হবে। তবে যত গরমকাল এগিয়ে আসছে তত কিন্তু একটা সমস্যা আমাদের সবাইকে একেবারে হয়রান করে দিচ্ছে। কি বলতো, এই যে যখন তখন কারেন্টটা চলে যায়, যদিও বা ইনভার্টার আছে, কিন্তু ইনভার্টারে তো আর মিক্সার চালানো যায় না, আর সব সময় যে একেবারে বেটে নিয়ে রান্না করি সেটাও না। তো যাই হোক, এই যে কারেন্টটা এখন থাকে যতক্ষণ, আমি সবসময় চেষ্টা করি যে যেগুলো আমি মিক্সারে পেস্ট করব সেগুলো যাতে আমি আগে থেকে করে নিতে পারি। না তো ওই হঠাৎ করে যখন কারেন্টটা চলে যায়, হয়তো একেবারে বেরাবো, তার আগে হয়তো মশলাটা প্রয়োজন, ঠিক সেই সময় হয়তো কারেন্টটা চলে গেল, তখন যে কি অসুবিধার মধ্যে পড়ে যাই আর কি বলবো। এই দেখো, লাউটা মোটামুটি কিন্তু আমাদের হয়ে এসছে। আর আমি কিন্তু লাউটা অনেকক্ষণ ধরে, মানে একেবারে ঢাকনাটা ঢাকা দিয়ে প্রায় ধরে নাও 45 থেকে 50 মিনিট আমার কিন্তু লেগে যায় এই লাউ চিংড়িটা করতে। এরপর আমি অন্যদিকে চিংড়িটা আগে ভেজে নিয়েছিলাম, এরপর এটাকে আমি লাউয়ের সাথে সুন্দর করে মিক্স করে দিলাম। এবারে করে নিচ্ছি একটু কুমড়ো ভাজা। আমি কিন্তু কুমড়োটা মাঝে মাঝে অন্যরকম করে কাটি, যেরকম বক্স করে কাটি, যেরকম আমাদের লুডোর ছক্কা হয় ঠিক ওইভাবে, জানো তো। তবে আজকে ইচ্ছে হলো যে আজকে একটু এরকম লম্বা করে কাটবো। তো যাই হোক, কুমড়োটা এখানে মোটামুটি কাটা আমার কমপ্লিট। এবার কিন্তু কুমড়োটাকে আগে একটু হলুদ গুঁড়ো, একটু লবণ এবং একটু চিনি দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। কি বলো তো, কুমড়ো হোক বা যে কোনো ভাজা হোক, যদি কিছুক্ষণ আগে থেকে হলুদ লবণ এসব মাখিয়ে ম্যারিনেট করে রাখা হয়, অবশ্যই যদি আমাদের রাতে সময় থাকে, কারণ সময় না থাকলে তো এসব করা সম্ভব না, তাহলে কিন্তু দেখবে সেই ভাজাগুলো খেতে আরও বেশি সুস্বাদু হয়। বন্দনা, তুমি আমার আগের ব্লগে কমেন্ট করেছিলে যে ড্রয়ার গোছানোটা ভালোই হয়েছে, আর আমার নাকি ড্রয়ার গোছানো দেখে তোমারও নিজের ড্রয়ার গোছানোর কথা মনে পড়ে গেল। জানো তো, আমার সাথেও এরকম হয়। হয়তো আমার কোনো একটা কাজ মনে নেই, হয়তো আমি আবার অন্য কারোর ব্লগ দেখছি বা হয়তো টিভি দেখছি, সেখানে হয়তো সে একটা কোনো কাজ করছে, সেটা দেখে আবার আমারও ফট করে মনে পড়ে যায় যে আরে আমারও তো ওই কাজটা হয়নি। তো যাই হোক, তুমি যখন এই কথাটা বললে না, তখন কিন্তু আমার মনে হলো যে এই সেম কেস কিন্তু আমার সাথেও হয়। আর তুমি ড্রয়ারটা অলরেডি গুছিয়ে নিয়েছো কি না সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। অনেকগুলো ব্লগের কাজ একসঙ্গে কিন্তু শুরু করে দিয়েছি, কারণ যেগুলো তোমাদের সবারই আশা করি কিছু না কিছু কাজে লাগবে, সেরকম কিছু ব্লগ, কিছু টিপস রিলেটেড ব্লগ। আর এগুলো কিন্তু একদিনে হয় না, এগুলো অল্প অল্প করে আমি কিন্তু করতে করতে থাকি, একসঙ্গে হওয়ার পরে আমি কিন্তু এগুলো আপলোড করি। আশা করি এই ব্লগগুলো তোমাদের ভালো লাগবে। 2-3টে এরকম ব্লগ অলরেডি বানাচ্ছি, যেদিন হয়ে যাবে সেদিনই এক এক করে কিন্তু এগুলো আপলোড করা শুরু করে দেবো। যাই হোক, রান্নাবান্না একেবারে কমপ্লিট। এরপর চটপট চলে এসেছি, একটু এখানে কাপড়গুলো এসে ভিজিয়ে নিচ্ছি। আমাদের আবার ওয়াশিং মেশিনটা একটু
ডিস্টার্ব করছিল। আজকে কিন্তু আবার লোক ডাকা হয়েছিল, তবে সে আজকে আসেনি, সে আবার বলল কালকে আসবে। অগত্যা আর কি, অগত্যা এখানে আবার জামা কাপড়গুলো একটু ভিজিয়ে নিচ্ছি। সাদা জামা কাপড়গুলো একদিকে ভিজিয়ে দিয়েছি, আর দেখো এই রঙিনগুলো আরেকদিকে কিন্তু ভিজিয়ে নিচ্ছি। দেখবে যেদিন না বেশি কাজ থাকে না, সেদিনই যেন কিছু না কিছু গড়বড় হয়েই যায়। আর যেদিন অল্প কাজ থাকে সেদিন কিছু হয় না, আর যেদিন মনে হয় যে আজকে বেশি বেশি কাঁচা বা আজকে বেশি বেশি অন্য কোনো কাজ, সেদিনই দেখবে ঠিক কোনো না কোনো গন্ডগোল হয়েই যায়। আর কি বলবো, এটা আমার সাথে না জানি, এটা কিন্তু সবার সাথেই হয়, সবার একই কমন প্রবলেম। মধুমিতা পাঞ্জা, তুমি আমার একটা ব্লগে মানে আমার রান্নাঘর পরিষ্কার ও ঝাঁ চকচকে রাখার টিপসে কমেন্ট করেছো যে আজকে তোমার ব্লগ প্রথম দেখলাম, খুব প্রয়োজনীয় টিপস। আমি কিন্তু এই টিপস রিলেটেড ব্লগগুলো একটাই কারণে বানাই, যদি আমারটা দেখে অন্য কারোর উপকার হয়। যেরকম আমিও অনেকেরটা দেখে কিন্তু অনেক উপকার পাই। আর আমি নিজে যেগুলো আমার প্রত্যহ মানে ডেলি লাইফে ব্যবহার করি, আমি কিন্তু সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। এমন কোনো অত্যাধুনিক বা এমন কোনো আশ্চর্যজনক কোনো টিপস তোমাদের সাথে শেয়ার করতে চাই না, যেটা আমি শুধুমাত্র তোমাদেরকে হয়তো ভিডিওতে দেখালাম, কিন্তু তোমরা নিজেরা সেটা নিজেদের ডেলি লাইফে ব্যবহারই করতে পারলে না। সেরকম কিন্তু টিপস দিয়ে কোনো লাভ নেই। আমি নিজে যেগুলো চটজলদি ব্যবহার করতে পারি, যেগুলো আমি ব্যবহার করে উপকার পাই, আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, এখানে কয়েকটা জামা কাপড় আগে একটু মেলে নিচ্ছি, বাকিগুলো আবার মা কিন্তু ছাদে নিয়ে চলে গেছে। কি বলতো, আজকে এত কাঁচা হয়েছে যে আজকে ছাদের আবার তার মধ্যে আজকে একটা তার আবার ছিঁড়ে গেছে। তো কি করব, সেই জন্য মা আজকে আবার কিছু জামা কাপড় ওপরে নিয়ে গেল, আর কিছু জামা কাপড় আমি আবার এখান দিয়ে একটু মেলে দিচ্ছি। আজকে একটা পোস্ট করেছিলাম সকালে যে শরীরটা ভালো নেই, আজকে কোনো ব্লগ আসবে না। সেখানে আমি জানতাম কেউ কমেন্ট করুক না করুক, কেউ দেখুক না দেখুক, একজন মানুষ কিন্তু দেখবেই, আর সেই মানুষটাই দেখেছে, আর সে দেখে কিন্তু কমেন্টও করেছে। না সেটা আর কেউ না, সেটা কিন্তু তাপসী এটাই লিখেছে যে সেই জন্যই ভাবছিলাম যে ভিডিও আসলো না, ঠিক আছে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, নিজের খেয়াল রাখো। কি বলতো, আসলে হয়তো সিজনটা চেঞ্জ হচ্ছে, বা হয়তো কোনো খাবার কারণে হোক বা যেই কারণেই হোক, আগের দিন রাত থেকে এত পেটে ব্যথা করছিল না যে সারা রাত আমার একদম ঘুম হয়নি। তারপর কালকে আবার ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার ওষুধপত্র দিল। যাই হোক, এখন একেবারে ভালো আছি, আর সেই জন্যই কিন্তু তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারছি। তো যাই হোক, মোটামুটি আমার সমস্ত কাজ কমপ্লিট। এরপর ও কিন্তু অফিসে চলে গেছে আজকে 4 চাকা নিয়ে, মানে কার নিয়ে। এমনিতে কিন্তু এটা আমাদের গ্যারেজ, আর সাইড দিয়ে কিছু গাছপালা লাগানো, যদিও আবার অধিকাংশ গাছপালা আগের দিন যে ঝড় হয়েছে তাতে আবার অনেক কিন্তু টপ ফপ একেবারে উল্টে গেছে, খুব খারাপ অবস্থা। তো যাই হোক, আজকে যখন গাড়িটা ছিল না, ভাবলাম আজকে সকালে একটু গ্যারেজটা কিন্তু ভালো করে ধুইয়ে দিই, কারণ অন্য সময় যখন এখানে গাড়ি থাকে তখন কিন্তু এই জায়গাটা এত সুন্দর করে ধোয়ানো যায় না। তাইও যখনই গাড়ি নিয়ে বেরোয় তখনই কিন্তু আমরা এই জায়গাটা ভালো করে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিই। তোমাদেরকে আজকে একটা নতুন কথা জানাতে চাই। আমার কিন্তু একটা রান্নার চ্যানেল আছে, সেই চ্যানেলে আমি কিন্তু প্রায় 2-3 মাস আগে একটা লাস্ট ভিডিও আপলোড করেছিলাম। তারপর থেকে আর আমার সময় হয়নি যে এখানে ব্লগিং চ্যানেলটা ম্যানেজ করে ওখানে রান্নার কিছু আমি আপলোড করব। তবে আমি আস্তে আস্তে যেরকমভাবে আমার রুটিনটা সাজিয়ে নিচ্ছি, মনে হচ্ছে আবার কিন্তু হাতে একটু সময় পেয়ে যাব। তাই আমি তোমাদের সবাইকে ঠিক জানিয়ে দেব যে আমার রান্নার চ্যানেলটার নাম কি। যদি তোমরা কেউ আমার রান্নার চ্যানেলটা দেখতে পাও, সেটার লিঙ্ক আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখে নাও, এখানে একটু হিমালয়ান রক সল্ট এনেছিলাম, সেটা কিন্তু একেবারে সুন্দর করে ঢেলে নিলাম। এরপর এই দেখো, এগুলো কিন্তু আগে আমরা যখন ছোটোবেলায় রেলওয়ে কোয়ার্টারে থাকতাম, তখন যারা ওই তেলেগু, তারা কিন্তু এটা পঙ্গলের সময় আমাদেরকে দিতে আসতো। তারা কিন্তু নিজেরা এটা বাড়িতে তৈরি করতো। এখন তো আর ওরকম থাকি না, এখন যাই হোক অন্য জায়গায় থাকি। কিন্তু হঠাৎ সেদিন এটা আমি দোকানে দেখলাম। আচ্ছা, তোমরা এটাকে কী নামে ডাকো আমাকে কিন্তু অবশ্যই বলো। আমার এখন সত্যি বলতে নামটা খেয়াল আসছে না, কিন্তু ছোটোবেলায় পঙ্গলের আগে এগুলো, মুড়কু, অনেক কিছু ওরা কিন্তু দিয়ে যেত, যেগুলো আমরা খুব আনন্দ নিয়ে খেতাম। তো যাই হোক, হয়ে গেছে এইসব। এবার আমি যেটা করছি দেখো, সন্ধ্যাবেলায় ভাবলাম যে সকালে কিন্তু এত টাইম থাকে না, তাই ভেবেছিলাম যে আগের দিন যে মোটা মানে রবি যেই টমেটোগুলো দিয়েছিল ওর জমি থেকে, ভাবলাম ওগুলো দিয়ে একটু টমেটোর চাটনি বানিয়ে নিই। আমার আবার কিন্তু টমেটোর চাটনি বানাতে অনেকক্ষণ টাইম লাগে, প্রায় ধরে নাও 1 ঘন্টার মতো সময় লাগে।
কারণ একদম অল্প আঁচে টমেটোর জলটাকে একেবারে টানিয়ে টানিয়ে আমাকে কিন্তু চাটনিটা করতে হয়। আর আমি কিন্তু টমেটো সবসময় পিউরি করেই টমেটোর চাটনি করি। এখানে জলটা একেবারে টেনে গেছে। এরপর এর মধ্যে একটু কাজু আর একটু কিশমিশ, যেটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। এরপর উপর দিয়ে অনেকটা চিনি দিয়ে দিচ্ছি। ব্যাস, আর কি, চাটনি একেবারে রেডি। আর কি বলো তো, এই কাজগুলো না আগে থেকে না সেরে রাখলে সকালে খুব অসুবিধা হয়। তাড়াহুড়োর সময় তখন এত সময় নিয়ে কিন্তু রান্না করা যায় না। আমি কিন্তু সেই জন্য সব জায়গায় গিয়ে টমেটোর চাটনি খেতে পারি না। অনেকে ভাবে আমি হয়তো চাটনিটাই খাই না, কিন্তু ব্যাপার সেটা না। টমেটোর চাটনি কিন্তু সবার হাতে হয় না। টমেটোর চাটনি যে একটা রং, টমেটোর চাটনির যে একটা স্বাদ, এটা কিন্তু হয় না। অনেকে দেখবে 15 মিনিটে চাটনি করে দেয়, ওরকমভাবে কিন্তু অথেন্টিক টমেটোর চাটনি হয় না। টমেটোর চাটনি করতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে। এটা কিন্তু ধৈর্য নিয়ে, সময় নিয়ে করতে হয়। যাই হোক, এবার তোমাদেরকে দুটো গিফট দেখাই। এই দেখো, এটা হচ্ছে একটা শাড়ি। এই শাড়িটা কে দিয়েছে সেটা আমি তোমাদেরকে আমার নেক্সট ব্লগে বলবো। শাড়িটা কেমন হয়েছে সেটা আমাকে তোমরা সবাই অবশ্যই জানিও। এই কালারটা আমার বেশ ভালো লাগে। এই কালারের আমার আগে কুর্তি ছিল, কিন্তু এই রঙের শাড়ি কিন্তু ছিল না। আর এই দেখে নাও, এরপর তোমাদেরকে যেই জিনিসটা দেখাচ্ছি, এটা আমার এক ননদ কামজা, তারা এক জায়গায় ঘুরতে গিয়েছিল, তারাপীঠ গেছিল, বৈদ্যনাথ ধাম গেছিল। সে আমার জন্য কিন্তু এটা সেখান থেকে নিয়ে এসছে। তো যাই হোক, এটা কিন্তু খুব সুন্দর একটা জুয়েলারি বক্স। আমি এর মধ্যে কি কি সাজালাম সেটাও তোমাদেরকে আমার ব্লগে নিশ্চয়ই দেখাবো। যাই হোক, ব্লগটা এখন শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো ইটস ঈশানী। টাটা।